নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অ্যান্ড এইচওডি অফ পালমোনারি মেডিসিন, সিএমআরআই হসপিটাল, বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাজা ধরকে। স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা কথা বলবো অ্যাজমা নিয়ে। এই অ্যাজমা নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আছে আমার দর্শক বন্ধুদের। স্যার এর আগে আমাদের চ্যানেলে যে সমস্ত বিষয়গুলো বক্তব্য রেখেছেন সেখানেও কিন্তু অ্যাজমা নিয়ে প্রচুর মানুষ অনেক কিছু জানতে চেয়েছেন। অনেকে অ্যাজমা এবং সিওপিডিকেও গুলিয়ে ফেলেছেন। তো আমি একটু স্যারের কাছে ক্লিয়ার হব যে প্রথমে অ্যাজমা বলতে আমরা ঠিক কী বুঝবো। তো অ্যাজমা মানে শ্বাসনালীর সংকুচন। তো এই সংকুচনের দুটো কারণ। এক নম্বর হলো যে কোনো ট্রিগারের জন্যে, আর আমরা ফিরে আসবো এই ট্রিগার কথার কি মানে তাতে আমরা ফিরে আসব। কোনো ট্রিগারের জন্যে যদি শ্বাসনালীর ডায়ামিটার যদি কমে যায়, শ্বাসনালীর সংকুচন হয়, তাকে বলে ব্রঙ্কো কনস্ট্রিকশন। ব্রঙ্কো মানে শ্বাসনালী, কনস্ট্রিকশন মানে সংকুচন। তো এই ব্রঙ্কো কনস্ট্রিকশনের সাথে সাথে শ্বাসনালীর ভেতরে আরেকটা চেঞ্জ হয় যাকে বলে ইনফ্লামেশন বা প্রদাহ। তো এর মানে হলো যে শ্বাসনালীর ভেতরের যে লাইনিং সেটা ফুলে ওঠে, লাল হয়ে যায় এবং তার মধ্যে অনেক সিক্রিশনস তৈরি হয়। এই জন্যে অ্যাজমাতে মাঝে মাঝে কফ দেখা যায়, বুকে সাঁই সাঁই হয়, কাশি হয় এবং হাঁপ ধরে। তো আপনি লক্ষ্য করে দেখলেন যে হাঁপ ধরাটা আমি লাস্ট চেঞ্জ বললাম, অথচ অসুখটির নাম বাংলায় বললে হাঁপানি। তো হাঁপের কষ্ট অ্যাজমাতে অনেক দেরি করে হয়। আর্লি চেঞ্জেস হলো ঠান্ডা লাগা, সর্দি কাশি হওয়া, বুকে সাঁই সাঁই হওয়া বা চাপ ধরা এবং কাশি হওয়া। এই কাশি নর্মালি শুকনো কাশি হয়, পরে গিয়ে এখানে কফও বেরোতে পারে, আর একদম লাস্ট ইভেন্ট হলো হাঁপ ধরা। তো দর্শক বন্ধুদের জন্যে প্রথম চেঞ্জ হলো শ্বাসনালীর সংকুচন বা ব্রঙ্কো কনস্ট্রিকশন, দ্বিতীয় চেঞ্জ হলো ইনফ্লামেশন বা প্রদাহ। এই দুই মিলিয়ে অ্যাজমা। এবার অ্যাজমার জন্য দুটো জিনিসের সংযোজন দরকার। এক নম্বর হলো জিন, আর দু নম্বর হলো এনভায়রনমেন্ট। জিনগত একটা লিঙ্ক অ্যাজমাতে থাকা প্রায় একদম কম্পালসারি। অনেক ক্ষেত্রে বাবা মার অ্যাজমার হিস্ট্রি না থাকলেও আমরা যদি প্রশ্ন চেঞ্জ করে জিজ্ঞেস করি যে আপনার বাবা মার কি ঠান্ডা লাগা, সর্দি কাশি হওয়া, বুকে সাঁই সাঁই করা আপনার যেরকম হতো সেরকম হতো, তো তারা বলতো হ্যাঁ হতো, কিন্তু ডাক্তার বলতো যে বারবার ইনফেকশন হয়ে যাচ্ছে বা ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে। তো এই প্রশ্নটা খালি আপনার ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমার আছে কিনা করলে চলবে না। এটা জানতে হবে যে বাবা মা কাকা জ্যাঠা ফার্স্ট জেনারেশন রিলেটিভদের কোনো সিমটম ছিল কি না যেটা অ্যাজমা হতে পারে, অথচ ডাক্তার সেই অ্যাজমা লেবেলটা তাদের দেয়নি। তো জিন থাকা জরুরি। এবার দ্বিতীয় বলেছিলাম এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্ট হলো এই ট্রিগারের কথা। ধুলোকণা বা চেঞ্জ অফ টেম্পারেচার বা চিল্ড ড্রিঙ্ক বা পোলেন বা কুকুর বেড়ালের গায়ের রোয়া, লোম, তো এইসবগুলো বিভিন্ন লোকের ক্ষেত্রে ট্রিগার হয়। আমাদের দেশের ক্ষেত্রে ডাস্ট আর এয়ার পলিউশন, এই দুটি অ্যাজমার সবচেয়ে কমন ট্রিগার। এটা আমরা একটা বড় রিসার্চ প্রজেক্ট করেছিলাম সারা ভারতবর্ষে, যেখানে আমরা জানতে পেরেছিলাম যে প্রত্যেক দুজনের মধ্যে একজনের ধুলোকণা এবং এয়ার পলিউশন সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্রিগার। তো জেনেটিক ডিসপোজিশন থাকলো, তার সঙ্গে এনভায়রনমেন্টাল ট্রিগার যখন একসাথে মিলল তখন অ্যাজমা দেখা যায়, অ্যাজমা অ্যাট্যাক হতে পারে। আচ্ছা স্যার, আমি এই অ্যাজমা অ্যাটাক নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো যে অ্যাজমা অ্যাটাক যখন হয় তখন একজন পেশেন্টের শরীরে কি কি পরিবর্তন হতে পারে? শ্বাসনালীর সংকুচন এবং শ্বাসনালীর ভেতরে প্রদাহকে আমরা অ্যাজমা বলি। এবার যখন শ্বাসনালীর সংকুচন হবে, শ্বাসনালী যখন বন্ধ হয়ে আসবে তখন এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ ঠিক করে হতে পারবে না। তাই জন্যে পেশেন্টের তখন বুকের মধ্যে টাইটনেস, শ্বাস নিতে কষ্ট বা খুব তাড়াতাড়ি শ্বাস নেওয়া বা ভয়ানক শুকনো কাশি হওয়া, এইসব বিভিন্ন সিমটম দেখা যায়। অনেক সময় আঙুল বা ঠোঁট নীল হয়ে যেতে পারে, একে আমরা মেডিকেল টার্মসে বলি সায়ানোসিস। তো এই সায়ানোজড লিপস, খুব তাড়াতাড়ি শ্বাস নেওয়া, হার্ট রেট বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া,
রেসপিরেটরি রেট 1 মিনিটে আপনি কতবার শ্বাস নিচ্ছেন সেটা 14-15 থেকে বেড়ে 30-35 হয়ে যাওয়া, এগুলো সব সিভিয়ার অ্যাজমা অ্যাটাকের ইন্ডিকেটিভ। স্যার, একজন পেশেন্টের যখন অ্যাজমা অ্যাটাক হয় তাকে তাড়াতাড়ি কী করা দরকার? তাকে তাড়াতাড়ি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া দরকার। যদি সত্যি খুব লাইফ থ্রেটনিং অ্যাটাক হয়, সিভিয়ার অ্যাটাক অফ অ্যাজমা হয়, তাহলে লোকজনকে ফোন করে বা ডাক্তারকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলে প্রাণ চলে যেতে পারে। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ টু গেট টু অ্যান ইমার্জেন্সি অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবার মুখে বলা সহজ, যে কোনো হাসপাতালের এমার্জেন্সিতে মিনিট 5 মধ্যে নিয়ে যাওয়া শক্ত। এর মধ্যে আপনার বাড়িতে যদি নেবুলাইজার থাকে তাহলে ব্রঙ্কোডাইলেটের নেবুলাইজেশন, তো স্যালবিউটামল, ইপ্রাট্রোপিয়াম, এই সব ধরনের ওষুধপত্র নেবুলাইজারে দেওয়া while we are waiting to get to the hospital। একটু স্টেরয়েডের ডোজ দেওয়া, তো যেরকম প্রেডনিসোলোন বলে একটা ওষুধ হয় তার 30 মিলিগ্রাম ট্যাবলেট দিয়ে দেওয়া, এবং যদি দরকার হয় অক্সিজেন দেওয়া। আর এটা কিন্তু সলিউশন নয়, এটা হলো যাতে পেশেন্ট সেফলি হাসপাতালের এমার্জেন্সি অবধি পৌঁছতে পারে সেই টাইমটা তাকে দেওয়া। তো আলটিমেট এম হলো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু ইতিমধ্যে নেবুলাইজ করা, স্টেরয়েড দেওয়া, অক্সিজেন দেওয়া, এগুলো টেম্পোরারি মেজার্স, যাতে এই ওয়েটিং টাইমটার মধ্যে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। স্যার, একবার যাদের অ্যাজমা হয় তাদের এই অ্যাজমা কি সারা জীবন থাকে? অ্যাজমা একটা অ্যালার্জিক অসুখ, তো যতক্ষণ এই জেনেটিক প্রিডিসপোজিশন, জিনগত অসুবিধা যেটা সবার যাদের আছে তাদের সারা জীবন থাকে, এবং এনভায়রনমেন্টাল ট্রিগার, এই দুটো যখন চলে আসবে তখন সবসময় তাদের অ্যাজমার সিমটমস প্রকট হবে, এটা সারা জীবন থাকবে। এবার যে অ্যাজমা পেশেন্ট, সে অ্যাজমা পেশেন্ট যদি নিজের ডাক্তারের প্রেসক্রাইবড ওষুধপত্র নিয়ম করে নেয় তাহলে তাদের ডিজিজ কন্ট্রোল এত ভালো হবে যে সে যে কোনো কাজ যার অসুখ নেই তার সমানভাবে করতে পারবে। আমাদের অনেক এক্সাম্পল রয়েছে, সৌরভ গাঙ্গুলি, প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন, আমেরিকার বহু প্রেসিডেন্ট খুব সফল জীবনযাপন করেছে, সব ধরনের সাকসেস পেয়েছে ইনস্পাইট অফ হ্যাভিং অ্যাজমা, কারণ তারা নিজেদের ওষুধপত্র রেগুলার বেসিসে নিয়ম করে ব্যবহার করেছে। তাই জন্য তারা সাকসেসফুল নয়, তারা সুপার সাকসেসফুল। একটা কথা আছে, আর এর সম্বন্ধে কিছু লিটারেচারও আছে, যে অ্যাজমা যাদের থাকে তারা নর্মাল আইকিউওয়ালা লোকেদের থেকে বেশি আইকিউ থাকে। তো তাই জন্যে যদি আপনারা নিজেদের ওষুধপত্র ঠিকমতো নেন, আপনাদের ট্রিগার অ্যাভয়েড করেন, তাহলে প্রবাবলি আপনারা বেশি সাকসেসফুল হবেন নিজেদের প্রফেশনাল লাইফে অ্যাজ কম্পেয়ার টু পিপল যাদের অ্যাজমা নেই। তো দ্যাট ইজ দ্য মোটিভেশন। অ্যাজমা হয়েছে বলে দুঃখী হওয়ার কারণ নেই, অ্যাজমা থাকলে তার চিকিৎসা করান, ট্রিগার অ্যাভয়েড করুন, আপনি খুব ভালো থাকবেন। স্যার, আপনি যে সিমটমসগুলোর কথা বলেছিলেন তার সাথে জ্বর বা আলাদা কোনো রকমের উপসর্গ বা লক্ষণ দেখা দেয়? অ্যাজমার সাথে জ্বর হয় না, কিন্তু যদি লাং ইনফেকশন হয়, আর অ্যাজম্যাটিক্স আর মোর প্রোন ফর লাং ইনফেকশন, তো যদি একটা লাংয়ে ইনফেকশন হয়, আমরা বলি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা নিউমোনিয়া, তাহলে নিশ্চয়ই জ্বর আসতে পারে। আর এই ইনফেকশনের জন্য অ্যাজমাও ট্রিগার্ড হতে পারে, তো দিস ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ আ ট্রিগার ফর অ্যাজমা। কিন্তু অ্যাজমা অ্যাট্যাকের সাথে জ্বরের কোনো ডিরেক্টলি সংযোগ নেই। যদি ইনফেকশন হয় জ্বর আসতে পারে, অ্যাজমা অ্যাট্যাকে আলাদা করে জ্বর হয় না। আমি স্যার একটু চিকিৎসা প্রসঙ্গে আসবো, যে অ্যাজমার চিকিৎসা কিভাবে করে থাকেন আপনারা? তো আমরা বললাম যে অ্যাজমার দুটো বেসিক প্যাথোলজি, মানে দুটো বেসিক প্রবলেম হলো, 1 নম্বর ব্রঙ্কো কনস্ট্রিকশন, আর 2 নম্বর হলো ইনফ্লামেশন। তো তাই জন্যে শ্বাসনালী যদি সংকুচন হয় তাহলে আমাদের ওষুধ দিতে হবে যাতে শ্বাসনালী খুলে যায়, ব্রঙ্কো ডায়ালিটেশন। তো আমরা ইনহেলড ব্রঙ্কো ডায়ালিটার্স দেব। আর অ্যাজমার জন্য সবচেয়ে কার্যকরী ওষুধ হলো ইনহেলড কর্টিকোস্টেরয়েড। তার কারণ হলো স্টেরয়েড ইনহেলার হলো এমন একটা অ্যান্টি ইনফ্লামেটরি, ইনফ্লামেশন কমায়, যেটা অ্যাজমার কন্ট্রোলের সবচেয়ে বেশি উপযোগী। তো একটা হলো অ্যান্টি ইনফ্লামেটরি মানে ইনহেল কর্টিকোস্টেরয়েড, 2 নম্বর হলো ব্রঙ্কোডাইলেটর, 3 নম্বর হলো অ্যান্টি অ্যালার্জিক ওষুধপত্র। আমরা আগেই বলেছি যে অ্যাজমা একটি অ্যালার্জিজনিত অসুখ, এবং অ্যালার্জি যদি কমানো না যায় তাহলে অ্যাজমা কমানো যাবে না। তো 3টে পার্ট, 1 নম্বর হলো ব্রঙ্কোডাইলেটর, 2 নম্বর হলো অ্যান্টি ইনফ্লামেটরি, আর 3 নম্বর হলো অ্যান্টি অ্যালার্জিক। এই ওষুধ 3টে
বিভিন্ন রকমভাবে দেওয়া যায়, বিভিন্ন রকমভাবে পাওয়া যায়, কিন্তু আপনার ডাক্তার যেভাবে আপনার জন্য প্রেসক্রাইব করবে আপনি যদি নিয়মিত নেন তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। স্যার একটু জীবনযাত্রা নিয়ে আসবো। অ্যাজমা রোগীদের জীবনযাত্রা কি কোনো পরিবর্তন হওয়া দরকার বা করা দরকার? তো 3-4টে জিনিস আমরা অলরেডি বলেছি, আমরা আরেকবার রিপিট করি। তো 1 নম্বর হলো যে ট্রিগার অ্যাভয়েডেন্স দরকার। তার মানে হলো ধুলোকণা, সাডেন চেঞ্জ অফ টেম্পারেচার, চিল্ড ড্রিঙ্ক, যদি আপনার কুকুরের লোমে বা বিড়ালের লোমে অ্যালার্জি থাকে সেগুলো অ্যাভয়েড করা, আপনার যদি পোলেন অ্যালার্জি থাকে সেটা অ্যাভয়েড করা, পলিউশনে সবার অসুবিধা হয়, তো যখন এয়ার কোয়ালিটি খুব খারাপ তখন বাইরে না যাওয়ার চেষ্টা করা। তো ট্রিগার অ্যাভয়েডেন্স হলো 1 নম্বর। আমরা বললাম যে খুব ঠান্ডা অ্যাজমার জন্য খারাপ, তো তাই জন্য ফ্রিজ থেকে ডিরেক্টলি বের করে কিছু না খাওয়া উপযোগী, ইজ সামথিং দ্যাট উই অ্যাডভাইস টু এভরিওয়ান। 3 নম্বর সাডেন চেঞ্জেস অফ টেম্পারেচার। তো আমি বাইরে থেকে ঘামতে ঘামতে ফিরলাম, পাখার তলায় বসে বা এসিতে বসে ঘামটা শুকিয়ে নিলাম, এই যে চেঞ্জটা, দিস ইজ ভেরি হার্মফুল ইন পিপল উইথ অ্যাজমা। তো যাদের বাড়িতে পেটসের জন্য তাদের অসুবিধা হচ্ছে তাদের পেট থেকে দূরে থাকা বা পেট বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া জরুরি। কিছু খাদ্য পদার্থে লোকেদের শ্বাসকষ্ট, বুকে চাপ, টাইটনেস ইন দ্য চেস্ট হয়, এরকম খাবার দাবার অ্যাভয়েড করা জরুরি। অ্যালার্জি টেস্ট করে একটা লম্বা লিস্ট অফ খাবার অ্যাভয়েড করার কিন্তু দরকার নেই অ্যাজমা, সেখানেও ডাক্তারের আপনি অ্যাডভাইস নেবেন। কিন্তু এই যে আমাদের শহরে বিভিন্ন জায়গায় অ্যালার্জি টেস্ট করে একটা বিরাট লম্বা লিস্ট দিয়ে দেয়, সব কিছু যদি আপনি খাওয়া বন্ধ করে দেন তাহলে আপনার কাছে কোনো চয়েসই থাকবে না খাবার। তো তাই জন্য যেটা খেয়ে অসুবিধা হচ্ছে বা ডাক্তার আপনাকে যেটা খেতে বারণ করেছে আপনি নিশ্চয়ই সেটা অ্যাভয়েড করুন। অ্যালার্জি টেস্টের রিপোর্ট দেখে সব কিছু অ্যাভয়েড করার দরকার নেই। তো এটা হলো ট্রিগার অ্যাভয়েডেন্স একটা। 2 নম্বর লাইফস্টাইলের মধ্যে হলো যে ওবিসিটি অ্যাজমার শত্রু। যত বেশি ওজন বাড়বে অ্যাজমার কন্ট্রোল তত খারাপ হবে। তো তাই জন্য ওজন ঠিক রাখা, ওজন বাড়তে না দেওয়া ইন অ্যাজমা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো রেগুলার এক্সারসাইজ করা, হাঁটাচলা করা, সিঁড়ি ওঠা, সাইক্লিং করা, যদি কোনো স্পোর্ট খেলেন তো সেই স্পোর্ট রেগুলারলি করা, অ্যাক্টিভ থাকা খুব জরুরি। কারণ না হলে অ্যাক্টিভিটি আপনার একটা সার্টেন টাইমের পরে চেষ্টা করলেও আপনি আর করতে পারবেন না উইথ ইয়োর লাং ডিজিজ। তো 3rd হলো এক্সারসাইজ। 4 নম্বর হলো ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের মধ্যে 2টো ভ্যাকসিন জরুরি। 1 নম্বর হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর 2 নম্বর হলো নিউমোনিয়া ভ্যাকসিন। তো এই ভ্যাকসিন যাদের অ্যাজমা রয়েছে, যাদের ওষুধপত্র নিতে হয় অ্যাজমার জন্যে, তাদের জন্য নেওয়া জরুরি। আপনার ডাক্তারের কাছে গিয়ে আপনি বলবেন যে আমার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর নিউমোনিয়া ভ্যাকসিনেশনের কী হবে, আপনার ডাক্তার নিশ্চয়ই নিজেই বা আপনার কথায় আপনাকে লিখে দেবে। সো নম্বর 4 হলো ভ্যাকসিনেশন। 5 নম্বর হলো ডায়েট। তো গুড প্রোটিন রিচ ডায়েট, যেখানে মাসল বাল্ক বাড়বে, অ্যাভয়েডেন্স অফ আ লট অফ ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট ইজ ইম্পর্টেন্ট ফর মেনি ডিজিজেস বাট অলসো ফর অ্যাজমা। অ্যাজমার জন্য এটা উপযোগী অ্যান্ড হেন্স আ গুড হেলদি ব্যালেন্স ডায়েট ইজ ইম্পর্টেন্ট। আমরা বলেছি যে ওজন বাড়া অ্যাজমাতে খারাপ, ওবিসিটি অ্যাজমাতে খারাপ, হেন্স খেয়াল রাখবেন যা খাচ্ছেন তাতে যেন ওজন না বাড়তে থাকে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকালকার দিনে শিশুদের মধ্যে ওজন বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে এবং তার জন্য ছোট বয়স থেকেই তাদের অ্যাজমা হয়ে যাচ্ছে, কিভাবে প্রতিরোধ করবে তারা? তো আমরা বললাম যে অ্যাজমা তো লাইফস্টাইল ডিজিজ, তো তাই জন্য লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আজকাল আনফর্চুনেটলি আমাদের জীবনের অনেকটাই অংশ ফোনের সামনে, কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে কেটে যায়, তাই জন্যে অ্যাক্টিভিটি, খেলাধুলো অনেক কমে যায়। তো তাই জন্য বাবা মাদের উচিত যে সব পড়াশোনার সাথে খেলাধুলোর জন্য এনকারেজ করবে, আউটডোর স্পোর্টসের জন্য এনকারেজ করবে, দৌড়াবার জন্য এনকারেজ করবে। সেটা যদি না হয় তাহলে ওজন কন্ট্রোল করা ডিফিকাল্ট। এছাড়া আরেকটা প্রবলেম হলো আমাদের ফাস্ট ফুড এপিডেমিক। আমাদের এখন চারিপাশে প্রচুর ফাস্ট ফুড, প্রচুর প্রলোভন। তো আমার মনে হয় সেখানেও একটা কন্ট্রোল দরকার। একদম ফাস্ট ফুড খাওয়া যাবে না সেরকম একদম নয়, কিন্তু এত বেশি খেলাম যে দেখো এক্সারসাইজ করা সত্ত্বেও আমার ওজন বেড়ে যাচ্ছে, দ্যাট অলসো নিডস টু বি কন্ট্রোলড। স্যার আমার শেষ প্রশ্ন, যাদের অ্যাজমা অ্যাটাক হয় তাদের পরিবারের লোকজনের কী ধরনের জ্ঞান বা অভিজ্ঞতা যেটা তারা আগে থেকে জেনে রাখবে বা সাবধানতা দরকার? যে কোনো অসুখেই যদি আপনার পরিবারে কেউ থাকে যার একটা ক্রনিক অসুখ আছে যেটা অনেক দিন ধরে রয়েছে, তাহলে তাদের অসুস্থতার ফার্স্ট লক্ষণ অ্যাজমার ক্ষেত্রে সর্দি হয়েছে, কাশি হচ্ছে, সারছে না, কাশির জন্য রাত্রে বারবার ঘুম ভেঙে যাচ্ছে, বুকে সাঁই সাঁই হচ্ছে, নড়াচড়া করতে হাঁপ ধরছে,
এই পজিশনে পৌঁছানোর আগে আপনার আইডেন্টিফাই করা উচিত যে দেখো তার নর্মাল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর অ্যাসমা করা সত্ত্বেও তার অসুখ কন্ট্রোল হচ্ছে না, আর তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। অ্যাসমার সাইনস অ্যান্ড সিমটমস অফ ওয়ার্সনিং জানা ভীষণ জরুরি। ইয়োর কোয়েশ্চেন ওয়াজ ভেরি রেলেভেন্ট। তার কারণ হলো আমাদের দেশে সবচেয়ে বেশি অ্যাসমা মৃত্যু হয়। সারা পৃথিবীতে যদি অ্যাসমার জন্য 100 জন লোক মারা যায়, তার মধ্যে 43 জন ভারতবর্ষ থেকে, উইচ ইজ আ ভেরি স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স। কারণ আজকের দিনে অ্যাসমাতে কারুর মৃত্যু হওয়া উচিত নয়। আমরা যদি ঠিকমতো ওষুধ প্রেসক্রাইব করি, পেশেন্টরা যদি ওষুধপত্র ঠিকমতো নেয়, ট্রিগার অ্যাভয়েডেন্স যদি হয়, যদি হেলদি ডায়েট, এক্সারসাইজ এগুলো সব নিয়ম করে করা হয়, আর আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য যদি এই আন্ডারস্ট্যান্ডিং থাকে যে দেখো আমার বাড়ির লোক, আমার ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে খারাপ হচ্ছে, অ্যাসমা অ্যাটাক আসছে, সেটা যদি আর্লি আইডেন্টিফাই করা যায়, তাহলে সারা পৃথিবীতে কখনো কেউ অ্যাসমায় মারা যাবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অ্যাজমা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা স্যারের কাছে শুনলাম। তো আশা করি যারা এই বিষয় নিয়ে ভুগছেন, যারা চিন্তা করেন প্রতিনিয়ত, তাদের জন্য এই পরামর্শ অত্যন্ত উপযোগী। তো আপনারা সকলেই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং ভালো থাকুন। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।